আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর ওয়েল। তোমাদের সকলকে আমার কেমিস্ট্রি ক্লাসে ওয়েলকাম করছি। আজকে আমরা একটি সুন্দর একটি অধ্যায় ধরব, জৈব যৌগের অধ্যায় 11 অধ্যায়। তোমরা সবাই জানো এই অধ্যায় সম্পর্কে তোমরা অনেকে ভয়ও পেয়ে থাকো। এই অধ্যায়টি কিন্তু আসলে অনেক সহজ, তাই আমরা আজকে এই অধ্যায়ের একটু স্টার্টিংটা করব। আজকে আমরা স্টার্টিং পার্টটুকু করব। আর দেখা গিয়েছে আমরা পূর্ববর্তী যে ক্লাসগুলোতে পড়েছিলাম সেখানে কিন্তু খনিজ সম্পদ সম্পর্কে জেনেছি, কিন্তু সেখানে ছিল আমাদের এমন কিছু খনিজ সম্পদ যেগুলো আমাদের তোমার জৈব যৌগ ছিল না, অজৈব যৌগগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আমাদের এই অধ্যায়ে আমরা জৈব যৌগ সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে পৃথিবীর কিন্তু অনেক বছর পুরনো, 4.54 বিলিয়ন বছরের পুরনো আমাদের পৃথিবী। এর বয়স হয়ে গিয়েছে দেখো কত বছর। এখন অনেক প্রাচীনকাল থেকে যখন জীবগুলো মরে পচে গিয়েছিল, তখন সেখানে কিন্তু দেখা গিয়েছে যে অনেক আগের মৃতদেহ সেগুলো কিন্তু একটি সময়ের সাথে বছরের পর বছর যাওয়ার ফলে সেখানে রাসায়নিক কিছু পরিবর্তনের ফলে সেখানে কিন্তু তোমার কি হয়েছে, অন্য কোনো একটি উপাদানে পরিণত হয়ে গিয়েছে। আবার সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা সেখান থেকে খনিজ সম্পদ হিসেবে আমরা অনেক কিছু উত্তোলন করতে পারছি। বিভিন্ন গ্যাস বলো, বিভিন্ন পেট্রোলিয়াম যে খনিগুলো, সেখান থেকে কিন্তু আমরা উত্তোলন করতে পারছি। তো বুঝতে পারছো এই যে জীবাশ্ম কথাটা সেখান থেকে এসেছে। জীবাশ্ম তোমার এই প্রাচীনকালের পচে যাওয়া মরে যাওয়া যে প্রাণী বা উদ্ভিদের দেহে অবশেষ, সেগুলোর যে ট্রান্সফরমেশনের মাধ্যমে যে নতুন একটি পদার্থ তৈরি করেছে তাই জীবাশ্ম বা ফসিল। ঠিক আছে, এখন আমরা ওসব আলোচনায় যাব না, আমরা আসলে সরাসরি আমাদের জৈব যৌগতে চলে আসব। জৈব যৌগ সম্পর্কে তোমরা কম বেশি জানো। জৈব যৌগের জনককে বলো তো? তোমরা সবাই কম বেশি জেনে থাকবে যে জৈব যৌগের জনক ফ্রেডরিক ভোলার। উনি আসলে কি করেছিলেন, তোমার ইউরিয়া নিয়ে গবেষণা করে একটি জৈব যৌগ তৈরি করতে পেরেছিলেন। কিন্তু প্রাচীনকালে কিন্তু মানুষের ধারণা ছিল, যারা জৈব যৌগ নিয়ে গবেষণা করেছিলেন তাদের ধারণা ছিল কি যে তোমার এই মরে যাওয়া পচে যাওয়া জীবদেহ ছাড়া কখনোই জৈব যৌগ পাওয়া সম্ভব না। কিন্তু ফ্রেডরিক ভোলার উনি কি করেছিলেন, উনি কিন্তু ল্যাবরেটরিতে তোমার জৈব যৌগ প্রস্তুত করে দেখিয়ে দিয়েছিলেন। ইউরিয়া সার প্রস্তুত করে উনি দেখিয়ে দিয়েছিলেন যে না, জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব ল্যাবরেটরিতে, মানুষই তা পারে। ঠিক আছে, তো আমরা যে জৈব যৌগ সম্পর্কে কথা বলছি তার আজকে আমরা ক্লাসিফিকেশন পড়ব। জৈব যৌগ আসলে কি? জৈব যৌগ বলতে মোটামুটি সাধারণ কথায় যদি বলি আমরা হাইড্রোকার্বনকে বোঝায়, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন। নাম শুনেই বুঝতে পেরেছো, হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বনের যে যৌগগুলা তাদেরকে বোঝায়। কিন্তু আসলে শুধু সেগুলোই যে জৈব যৌগ তা না, তার সাথে অনেক সময় সালফার, অক্সিজেন, বিভিন্ন অন্য অধাতবগুলো চলে আসতে পারে। তো চলো আমরা জৈব যৌগের ক্লাসিফিকেশনটা দেখি। জৈব যৌগ প্রধানত দুই রকম, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। অ্যালিফেটিক, অ্যারোমেটিক, এই প্রথমে তোমাদেরকে এই দুটা জিনিস বুঝিয়ে দিই। অ্যালিফেটিক আসলে চর্বিজাত যে পদার্থগুলো পাওয়া যায়, জৈব যৌগ পাওয়া যায়, অ্যালিফেটিক জৈব যৌগ সেগুলো। আর অ্যারোমেটিক অ্যারোমা নামটা তোমরা শুনে থাকবে। অ্যারোমা নাম অর্থ সুগন্ধ। সুগন্ধি যে জৈব যৌগগুলো তোমরা খনিজ সম্পদ হিসেবে পেয়ে যাও, সেগুলো তোমার অ্যারোমেটিক জৈব যৌগ। এদের যে বেসিক পার্থক্য আমি বুঝিয়ে দিই তোমাদের। অ্যালিফেটিক যৌগগুলোতে নরমালি দেখা যায় যে তোমার এখানে কোনো বদ্ধ শিকলের ব্যাপারগুলো থাকে না। বদ্ধ শিকল যদি থাকেও সেগুলো তোমার একটু ডিফারেন্ট টাইপের, অর্থাৎ তোমার সেখানে কি থাকবে, সম্পৃক্ত অসম্পৃক্তর একটা ব্যাপার থাকবে। আমি তোমাদের যখন পুরো ডিটেলস বলবো তখন বুঝতে পারবে যে আসলে সম্পৃক্ত অসম্পৃক্ত কি। তোমরা শুধু এটুকু জেনে রাখো যে অ্যালিফেটিক গুলো আর অ্যারোমেটিক গুলোর যে মেইন পার্থক্য। অ্যারোমেটিকে নরমালি দেখা যায় যে কার্বন কার্বন যে তোমার যে বদ্ধ শিকল তৈরি হয়, এই যে আমি একটি বেনজিনের চিত্র এঁকেছি, এখানে কিন্তু বেনজিনটাকে লেখা হয় আসলে দেখো এই আমার বেনজিন। তোমার এখানে এই তোমার যে আরেকটি করে যে বন্ধন আছে, দ্বিবন্ধন, সেটা সবসময় চক্রাকার ভাবে ঘুরতে থাকে দেখে আমরা এখানে এভাবে করে দেখিয়ে দিই, একটি গোলাকার বৃত্ত এঁকে দেখিয়ে দিই। ঠিক আছে, এই আমার বেনজিন। এখন দেখা যাচ্ছে যে ওরা সব সময় অ্যারোমেটিক যৌগগুলোতে দেখা যায় যে ওরা সব সময় চাক্রিক হয়, মানে চক্র আকারে থাকে এবং তা সবসময় সমতলীয়।
5 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট, 7 কার্বন বিশিষ্ট, এভাবে সমতলীয়ভাবে ওরা থাকে। কিন্তু অপরদিকে অ্যালিফেটিক কিন্তু তা থাকে না, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো। এখন অ্যালিফেটিকের যে আমি ক্লাসিফিকেশন সেখানে চলে আসি। অ্যালিফেটিকে থাকে দুই রকম শিকল, তোমার মুক্ত শিকল বিশিষ্ট অ্যালিফেটিক জৈব যৌগ এবং বদ্ধ শিকল বিশিষ্ট অ্যালিফেটিক জৈব যৌগ। মুক্ত শিকল বলতে কি বোঝায়? যেখানে শিকল মুক্ত থাকবে তাই হচ্ছে মুক্ত শিকল, সহজ কথায়। তাহলে দেখো এখানে দেখো আমি একটি যৌগ এঁকেছি, এখানে হচ্ছে CH3, CH2 এবং CH3। এটি কিন্তু একটি কিসের সংকেত বলো তো? এটি আসলে হচ্ছে প্রোপেনের সংকেত, ঠিক আছে? প্রোপেন। তোমাদেরকে আমি যখন নামকরণ শিখিয়ে দিব তখন তোমরা সহজেই বুঝতে পারবে যে আমি এখানে কি বলতে চেয়েছি। এটা প্রোপেন নাকি অ্যালকেনের মধ্যে কোনটি পড়বে সবই তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো দেখা যায় যে মুক্ত শিকলে তোমার যে সর্বশেষ কার্বনগুলো, দুই পাশে যে কার্বনগুলো, তারা মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ তারা পরস্পর কিন্তু বদ্ধ অবস্থায় থাকে না। অপরদিকে বদ্ধ শিকলে দেখো যেখানে কার্বনগুলো, সর্বশেষ কার্বনগুলো একটি অপরটির সাথে একটি চক্রের মাধ্যমে আটকানো থাকে, তখন কিন্তু সেটি বদ্ধ শিকল অ্যালিফেটিক জৈব যৌগ, ঠিক আছে? তোমরা ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে মুক্ত শিকল মানে হচ্ছে দুই পাশে যে কার্বনগুলো তা হচ্ছে কি থাকবে, আলাদা থাকবে না, আলাদা থাকবে। আর এখানে হচ্ছে তোমার কি থাকবে, ওরা চাকরিক আকারে তোমার বন্ধ থাকবে একটি আরেকটির সাথে, ঠিক আছে? তারপর আসো মুক্ত শিকল যে অ্যালিফেটিক জৈব যৌগগুলো আছে তার মধ্যে আবার আমাদের ক্লাসিফিকেশন হয়, সেটা আমরা দেখি। একটি হচ্ছে তোমার সরল মুক্ত শিকল আর একটি হচ্ছে শাখা শিকল। সরল মুক্ত শিকল, এটি হচ্ছে একটি সরল মুক্ত শিকলের উদাহরণ। সেখানে কি হয়, দেখা যায় যে সরল অবস্থায় থাকে, তুমি যত বড় জৈব যৌগের সংকেতে লিখো না কেন সেটি একটি শাখা বিশিষ্ট হয়ে থাকবে, একটি শাখা, অর্থাৎ তুমি যত বড় সংকেতে লিখো না কেন সেটি একটি শাখা বিশিষ্টই থাকবে, এরকম একটি জিনিস থাকবে। এভাবে চলতেই থাকতে পারে, ঠিক আছে? ছোট হোক আর বড় হোক ওদের একটি ব্রাঞ্চ থাকবে। তবে হ্যাঁ, সর্বশেষের যে তোমার হচ্ছে CH3টা তা কিন্তু তুমি এভাবে লিখতে পারো, এভাবে লিখলেও কিন্তু হবে, এটাও কিন্তু একটি সরল মুক্ত শিকল, ঠিক আছে? তারপর আসো শাখা শিকলে। শাখা শিকলে কি হচ্ছে, এখানে দেখা যায় যে শাখা শিকলে এখানে তোমার শাখা থাকে, অর্থাৎ তোমার মাঝখানে কোনো একটি কার্বনের সাথে অন্য একটি ব্রাঞ্চের মাধ্যমে আরেকটি তোমার CH3 বা CH2 যে কোনো কিছু আটকানো থাকে, ঠিক আছে? তখন সেটি হবে শাখা শিকল। শাখা শিকলে কিন্তু অনেক রকম হতে পারে, শাখা অনেকগুলো হতে পারে, একাধিক শাখা যেখানে থাকবে সেগুলোই হচ্ছে তোমার শাখা শিকল হবে, ঠিক আছে? এখন তোমার সরল মুক্ত শিকল যে অ্যালিফেটিক যৌগগুলো আছে এবং শাখা শিকলের মধ্যে যে অ্যালিফেটিক যৌগগুলো আছে তাদের মধ্যে কিন্তু আবার ক্লাসিফিকেশন করা যায়। দেখা যায় সরল মুক্ত শিকলের মধ্যে আছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, যেটি তোমাদের প্রথমে বলেছিলাম যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বলতে কি বোঝায়। সম্পৃক্ত বলতে বোঝায় যেসব তোমার জৈব যৌগের সংকেতগুলোতে, হাইড্রোকার্বনগুলোতে তোমার একটি মাত্র কার্বন কার্বন একক বন্ধন যেখানে থাকবে সেগুলো হচ্ছে তোমার সম্পৃক্ত সরল মুক্ত শিকল। সম্পৃক্ত হবে কখন, যখন তোমার কার্বন কার্বন একটি মাত্র তোমার কি থাকবে, বন্ধন থাকবে, তখন সেটি কি হবে, সম্পৃক্ত, সম্পৃক্ত জৈব যৌগ তখন হবে। আর অসম্পৃক্ত হওয়ার জন্য সেখানে তোমার দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে হবে। দ্বিবন্ধন যে কোনো দুইটি কার্বনের মধ্যে বা একাধিক কার্বনের মধ্যে যখন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে তখনই সেটি হচ্ছে তোমার অসম্পৃক্ত। দেখো এখানে তোমার কি হয়েছে, এখানে তোমার 1 নাম্বার কার্বনে তোমার একটি দ্বিবন্ধন রয়েছে, এজন্য এটি কিন্তু অসম্পৃক্ত একটি জৈব যৌগ, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এই শাখা শিকলকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়, ওদেরকেও আবার সম্পৃক্ত অসম্পৃক্ততে ভাগ করা যায়। আমরা শাখা শিকল বলতে আমরা দেখেছিলাম যে এখানে একাধিক অনেক শাখা তৈরি করা যায়, আর ওরা যেহেতু সরল অবস্থায় একই শাখার মধ্যে যখন তুমি তোমার দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে তখনই তারা অসম্পৃক্ত। কিন্তু এখানে যখন শাখা অবস্থায় দেখো যখন সম্পৃক্ত হবে তোমার কার্বন কার্বন একক বন্ধন হবে, তবে সেখানে কি থাকবে, শাখা থাকবে, ঠিক আছে? দেখো এখানে 2 নাম্বার কার্বনের সাথে শাখা তৈরি হয়েছে। আবার এখানে কি হয়েছে, অসম্পৃক্ত শাখা শিকলে দেখো এখানে যে 2 নাম্বার যে কার্বন সেখানে তোমার একটি শাখাও আছে, মিথাইল একটি মূলক আছে এবং সাথে একটি দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন এই দুটির মধ্যে দ্বিবন্ধন আছে।
তাহলে বুঝতেই পারছো যে শাখা শিকল এবং মুক্ত সরল শিকলকে দুইটিকেই তোমার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুই ভাগে ভাগ করা যায়। সম্পৃক্ত বলতে বোঝায় একক বন্ধন কার্বন কার্বনের মধ্যে, এবং অসম্পৃক্ত বলতে বোঝায় যেখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে কার্বন কার্বনের মধ্যে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটি। এরপর আসো অ্যারোমেটিক যৌগ যৌগ সম্পর্কে তোমাদের বইতে তেমন কিছু দেওয়া নেই, অল্প কিছু একটু দেওয়া আছে। সেখানে অ্যারোমেটিককে তোমরা জাস্ট এটুকু জেনে রাখো যে হেমোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক দুই ভাগে ভাগ করা যায়। হেমোসাইক্লিকে যেটি হয় তোমার একক বা দ্বিবন্ধন থাকতে পারে, দ্বিবন্ধন থাকার পরে সেখানে আবার অন্য একটি তোমার কি থাকতে পারে, নাইট্রোজেন সালফার বিভিন্ন রকমের তোমার অধাতুগুলো এখানে আসতে পারে। আর হেটারোসাইক্লিকে তোমার একক বন্ধন থাকবে এবং সেখানে অন্য কোনো অক্সিজেন বা অন্য কোনো অধাতু চলে আসবে, তখন সেগুলো কিন্তু কি হবে, হেটারোসাইক্লিক হবে। তোমরা অ্যারোমেটিক যৌগ যৌগ সম্পর্কে শুধু তিনটি সংকেত শিখলেই হবে। তোমার বেনজিন, তারপর ন্যাপথালিন, এই ধরনের কয়েকটা তোমার স্ট্রাকচার শিখলে তোমরা তোমাদের বইতে যেহেতু অল্প একটুই আছে এটুকু শিখলেই হবে। তবে অ্যালিফেটিক সম্পর্কে হিউজ আলোচনা আছে। অ্যালিফেটিক যৌগ যৌগ সম্পর্কে তোমার নামকরণ কিভাবে করা হয় আমি পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ তোমাদের সকলকে বুঝিয়ে দিব। তোমরা সবাই আমার সাথে ক্লাসে থাকবে আশা করছি, কারণ এই চ্যাপ্টারটি বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আর একবার এই চ্যাপ্টার বুঝলে কিন্তু তোমাদের সারা জীবন আর কোনো চিন্তা করতে হবে না এই তোমার জৈব যৌগ নিয়ে, ঠিক আছে? আশা করছি তোমরা কেউ এই ক্লাসগুলো একটুও মিস দিবে না। সবাই বাসায় স্টাডি করবে ভালো করে, আর সবাই সুস্থ থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।